সঙ্গীন প্রণয় শক্তি লিখনীতে সুরাইয়া রাফা। আজকে থাকছে উপন্যাসটির ৪৮তম পর্ব। উপন্যাস পাঠিয়েছি আমি তারিফ। দিনের শেষ প্রহরের প্রকৃতি জুড়ে সন্ধে নামার হাতছানি। অদূরের পাখিরা ডানা ঝাপটে ঘরে ফেরার শুরু তুলেছে। সারাদিন উত্তাপ ছড়িয়ে বেড়ানো তেজস্ক্রিয় সূর্যটাও মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে পশ্চিম আকাশে। সেথায় এখন কাদামাটির ন্যায় লেপ্টে আছে সিঁদুর রঙা একবারে নিয়ন আলোর ছটা। আর তো কিছুক্ষণ, তারপরে নিকোষ আঁধারে তলিয়ে যাবে ধরণী। সন্ধ্যার আয়োজনটা আজ কৃতিকুঞ্জে বেশ ঘটা করে পালন করা হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে ডাইনিং টেবিল ভরে উঠেছে নানান রকম সুস্বাদু নাস্তার বহরে। অর্ণব, এলিসা আর ক্যাথলিন সেখানে বসে বসে পাকোড়া চিবুচ্ছে। অরু আর সায়রও উপস্থিত, তবে ওদের মনটা ভালো নেই। নীল আকাশের ভারী মেঘের ঘন ঘটার মতোই কালো হয়ে আছে ওদের মুখশ্রী। ওর মুখটা মলিন করে সেই তখন থেকে শূন্য চোখে গালে হাত দিয়ে বসে আছে দেখে এলিসা খেতে খেতে শুধালো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ কালো কেন? নিশ্চয়ই জেকে কিছু বলেছে। ওরু জোরপূর্বক হেসে জানালো, তেমন কিছু নয় আপু, আসলে আপাকে খুব মিস করছি। সব সময় সব পরিস্থিতিতে একসাথে ছিলাম আমরা দু বোন, অথচ আজ দেখো ৩ দিন হয়ে গেল আপা শ্বশুর বাড়িতে পড়ে আছে। আর মনে মনে বলল, তোমাদের জেগে আর কী বা বলবে, সে তো আমার সাথে কথাই বলে না সে বিয়ের দিন থেকেই। অরুর কথায় ভারী দীর্ঘশ্বাস ছেড়ে এলিসা করুণ স্বরে বলল, তা ঠিক বলেছ, অনুকে তো আমরাও মিস করছি। তার উপর বউ ভাতের দিন, আমরা গেলেও জেগে তো তোমাকে যেতেই দিল না। আর বউ ভাতের দিনের কথা মনে পড়তেই আরও এক দফা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অরুর চিত্ত ছিঁড়ে। সেদিন শুধু শুধু কৃতিক ওকে যেতে দিল না। বউ ভাতের দিন অনুর কাছে যেতে না দেওয়ার দুঃখটা মাথাছাড়া দিয়ে উঠতেই অরু ডুব দিল সেদিনের ঘটনায়। একে একে মনে পড়তে লাগলো কৃতিকের বিরক্তিকর কর্মকাণ্ডগুলো। বৌভাতের আয়োজনে সামিল হতে একে একে কৃতিকুঞ্জের গেট ছাড়িয়ে বেরিয়ে যেতে লাগলো অতিথিদের গাড়ির বহর। একেবারে শেষে যে গাড়িটা পড়ে রইল সেটাতেই আপাতত ওঠার প্রস্তুতি নিচ্ছিল সায়র, অর্ণব, এলিসা, ক্যাথলিন আর অরু। কালকের কাহিনীর পরে অরুর যে বৌভাতে যাওয়ার খুব ইচ্ছে তেমনটাও নয়, কিন্তু সবার জোরাজোরি আর অনুকে এক নজর দেখার স্পৃহার দরুন নিজেকে আর দমিয়ে রাখতে পারল না অরু। না গেলে নিশ্চয় আপা মন খারাপ করবে, সেই ভেবে আবার মন খারাপকে নিষ্ক্রিয় করে দিতে অগত্যা রেডি হয়ে অরুও বেরিয়ে পড়ল সবার সাথে। সায়র ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করতে করতে পেছন তাকিয়ে বলল, সবাই এসেছে তো? অরু তখনও ওঠেনি। ভারী সুতোর কাজ করা ফুল স্লিভ ফুল নেক গাউনটা সামলে আস্তে ধীরে উঠতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন বলে, তোরা চলে যা, ও যাবে না। আগন্তুকের কথায় অরু বিস্ফোরিত নয়নে পেছনে চেয়ে দেখল বাসায় পরার সফেদ রঙা ওভারসাইজ টি শার্ট আর ওভারসাইজ খাকি ট্রাউজার পরে এলোমেলো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৃতিক। এক হাত পকেটে গুজে অন্য হাতে ধরে রেখেছে আইপ্যাড আর হেডফোন। নির্ঘাত ডার্ক রোমান্টিক অডিও বুক শুনছিল। চোখ ছোট করে ভাবছে ওরও, আর মনে মনে বলছে, সারাদিন হেডফোন লাগিয়ে এসব শুনবে আর আমার উপর ভুলভাল এক্সপেরিমেন্ট প্রয়োগ করবে, খারুজ লোক একটা। সে যাই হোক, কিন্তু এখন উনি কী বলল? ওরুর ভাবনার সুতো ছিঁড়ল এলিসার রুদ্ধ আওয়াজে। ও কৃতিকের কথার পাচ্ছে খেকিয়ে উঠে বলল, যাবে না মানে? আমরা সবাই যাচ্ছি, তাহলে অরু কেন যাবে না? কৃতিক শান্ত স্বরে বলল, কারণ আমি যাচ্ছি না, আমার অনেক কাজ রয়েছে পেন্ডিং। এবার সায়র গলা উঁচিয়ে বলল, তোর কাজ তুই কর গিয়ে, ওকে কেন যেতে দিবে না? সায়রকে তীক্ষ্ণ চোখে ভস্য করে দিয়ে কৃতিক সবার উদ্দেশ্যে বলে, আমি যেহেতু যাচ্ছি না সেহেতু আমার বউয়েরও যাওয়া হচ্ছে না। তাছাড়া আমার অরুর সাথে দরকারি কাজ আছে, ইটস ভেরি পার্সোনাল। কৃতিকের এহেন ঘোরানো পেঁচানো কথায় কেউ আর দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস পেল না। আবার প্রশ্ন করতে গেলে সবার সামনে কি জানি কি ঠাস করে উত্তর দিয়ে বসে, তখন আবার মান সম্মানের প্রশ্ন। তার চেয়ে ইজ্জত বাঁচিয়ে চলে যাওয়াই উত্তম। যার বউ তার কাছে বরং থাকুক। অরুর কোনো মতামত না নিয়েই সবাই চোখের পলকে হুশ করে বেরিয়ে গেল। চলতি গাড়িটার দিকে নিষ্ঠব চোখে চেয়ে থেকে ভারাক্রান্ত আওয়াজে অরু বলে ওঠে, এটা কি হলো? আপা তো রাগ করবে।
এটা কি করলেন আপনি? অরুর দুঃখের বিলাপ কৃতিকের কান অবধি পৌঁছেছে বলে মনে হচ্ছে না। উল্টেও অরুর কবজি চেপে ধরে টানতে টানতে নিয়ে গেল দোতলায় নিজের রুমে। পুরো কৃতিককুঞ্জ খালি পড়ে আছে, একটা সার্ভেন্ট অবধি অবশিষ্ট নেই। সবাই রওনা করেছে বৌভাতের অনুষ্ঠানে। বাড়িতে রয়ে গিয়েছে শুধু কৃতিক আর অরু। এত বড় বাড়িটা হুট করে ফাঁকা হয়ে যাওয়ায় অরুর গা চমচম করছে। তার উপর কৃতিক এমন টানা হেঁচড়ে করছে দেখে অরু এবার সত্যি ভয়ে গা শিওরে উঠল। ও নিজের সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা চালিয়ে কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন না, লাগছে আমার। কৃতিক রুমে এনে দরজায় ছিটকিনি লাগিয়ে তবে অরুর হাত ছাড়ল। অরু দম নিল না। ব্যথাতুর হাতটা অন্য হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি হয়েছে, যেতে দিলেন না কেন? কৃতিক নিজের এক ভ্রু উঁচিয়ে বলল, কালকের ঘটনার পরেও আমার কাছে কৈফিয়ত চাইতে আত্মা কাঁপছে না তোর? অরুর মেজাজটা বিগড়ে আছে। একে তো আপার সাথে দেখা হওয়ার সুযোগটা মাটি, তার উপর কৃতিকের এমন জোর জবরদস্তি, আর এই মুহূর্তে বিগড়ানো মেজাজটাকে সামলে নেওয়ার কোনো ইচ্ছেও নেই ওর। অগত্যা নিজের নাকটা শিকোয় তুলে ঝাঁঝিয়ে উঠে অরু বলে, না, কাঁপছে না, কারণ আপনি আমার স্বামী। স্বামীর সাথে কথা বলতে কারো আত্মা কাঁপে শুনেছেন কখনো? কৃতিক বুঝল ওর দুর্বলতাটা ওরও ভালো মতোই রপ্ত করেছে। কিভাবে কথা এগোলে কৃতিক দমে যাবে সেটা ওরও শিখে ফেলেছে। তাই ওর সাথে তর্কে না গিয়ে কৃতিক কথা ঘুরিয়ে গম্ভীর মুখে বলল, এসব হাবিজাবি পোশাক এক্ষুনি চেঞ্জ কর, রাগ লাগছে আমার। অরু ত্যক্ত গলায় বলল, চেঞ্জ করার জন্য হলেও তো রুমে যেতে হবে, যেতে দিন। না, এখানেই কর। কি? অরুর হতবিহ্বল মুখের পানে তাকিয়ে কয়েক সেকেন্ডের জন্য কৃতিকের ঠোঁটের আগায় খেলে গেল এক চিলতে কপট হাসি। এই ভীত হরিণীটাকে ভড়কে দিতে ওর বেশ ভালো লাগে। কিন্তু পরক্ষণে গতকাল অমিত অরুকে স্পর্শ করেছে। সেই দৃশ্যটা মানসপটে ভেসে উঠতে সঙ্গে সঙ্গে চোয়াল শক্ত হয়ে এলো কৃতিকের। ও কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে চুলের পেছন থেকে অরুর সরু ঘাটটা চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে গাঢ় গলায় বলে, উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ কর। আমি তোকে আদর সোহাগ করার জন্য ড্রেস চেঞ্জ করতে বলিনি। অবশ্য আমার আদর তুই ডিজার্ভও করিস না। কথা শেষ করে অরুকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃতিক। কৃতিক প্রচণ্ড রাগে বোম হয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে অরু নিচু স্বরে বলল, এখানে পড়বোটা কি? জামা কাপড় তো সব রুমে। কৃতিক স্টাডি টেবিলে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে বলল, ক্লজেটে অনেকগুলো ওভারসাইজ টি শার্ট আছে, যেটা ইচ্ছে পর। তৎক্ষণাৎ অরু চোখ পাকিয়ে বলে ওঠে, আপনি কি পাগল? এটা আপনার ক্যালিফোর্নিয়ার বাড়ি নয় যে চাইলে আমি আপনার হাঁটুর সমান টি শার্ট পরে ঘুরে বেড়াবো। এটা কৃতিককুঞ্জ, বাংলাদেশের কৃতিককুঞ্জ। কৃতিক ল্যাপটপ স্ক্রিনে চোখ নিবদ্ধ রেখে জবাব দিল, বাড়িতে কেউ নেই, যা বলছি চুপচাপ তাই কর। অরু জানে কৃতিকের জিদের কাছে ওর হার মানতেই হবে, তাই অযথা কথা বাড়িয়ে নিজের সময় আর এনার্জি খরচ করলো না ও আর। ক্লজেট খুলে বড় দেখে একটা সাদা টি শার্ট নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। অরু যখন বেরিয়ে এলো তখনও কৃতিক আগের ন্যায় স্টাডি টেবিলে বসে আছে। অরুর পায়ের আওয়াজে এক ঝলক ওর দিকে তাকিয়ে কৃতিক বলে, তুই কি প্ল্যান করে আমার সাথে ম্যাচিং কালারের টি শার্ট পরেছিস নাকি? এসব প্ল্যান করে থাকলে ভুল করছিস। তোর অন্যায়ের কোনো ক্ষমা নেই। এখন দাঁড়িয়ে না থেকে চুপচাপ পড়তে বস। কৃতিকের শেষ কথায় অরু যেন আকাশ থেকে পাতালে পড়ল। কপালে বিরক্তির 101টা ভাঁজ টেনে নাকটা ছুঁড়োয় তুলে অরু বলল, পড়তে বসবো মানে? কৃতিক নির্লিপ্ত গলায় বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? আমি ছিলাম না বলে পড়াশোনার 12টা বাজিয়েছিস। এখন থেকে এসব একাডেমি যাওয়া বন্ধ। অমিতের মতো নোবেলিস্ট হওয়ার ভূত মাথা থেকে ঝেড়ে ফেল। অমিত কিংবা ওর পেশা সব কিছু থেকে 100 হাত দূরে থাকবি তুই। এম আই ক্লিয়ার? এখন পড়তে আয়। আজকের লেসনের উপর কিছু অ্যাসাইনমেন্ট দেবো তোকে। কাম হেয়ার। অরু নির্লিপ্ত মুখে এগিয়ে এসে চেয়ারে বসে পড়লে কৃতিক ওর সামনে ল্যাপটপ এগিয়ে দিয়ে নিজে লেকচার শুরু করে। সময় নিয়ে একে একে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অরুকে বোঝায়। কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কি না সেটাও বারবার জিজ্ঞেস করে। এভাবে লেসন দিতে দিতে কয়েক ঘন্টা অতিবাহিত হলে কৃতিক অরুকে কিছু শর্ট কোয়েশ্চেন সলভ করতে দিয়ে নিজে পুনরায় ল্যাপটপে মনোযোগী হয়।
কৃতিক অন্যদিকে খেয়াল দিয়েছে। সেটা বোধগম্য হতেই অরু এগিয়ে এসে কৃতিকের সামনে চেয়ারটাতে বসে ওর দিকে ঝুঁকে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানিয়ে কৃতিক বলে, খবরদার, একদম কাছে আসবি না আমার। যা বলার দূর থেকেই বল। অরু দীর্ঘশ্বাস ছেড়ে কৃতিকের থেকে দূরত্ব বজায় রেখে মুখ কাঁচুমাচু করে বলল, দেখুন, আমার ইকোনমিক্স পড়তে একটু ভালো লাগে না, সত্যি বলছি। আমি বাংলা সাহিত্য পড়তে চাই। অরুর কথাটা বোধহয় মোটে ভালো লাগেনি কৃতিকের। ও নিজের হাতে থাকা পেপার ওয়েটটা মুঠিতে নিয়ে চোয়াল শক্ত করে বলে, তুই বলতে চাইছিস আমার সাবজেক্ট নয়, বরং অমিতের সাবজেক্ট তোর ভালো লাগে, তাই তো? অরু তড়িৎ গতিতে নাসূচক মাথা নাড়িয়ে উদ্বিগ্ন গলায় বলে, না না, তেমন কিছু নয়, আপনি ভুল বুঝছেন। কিন্তু ইকোনমিক্স হয়েছে, আর বলতে হবে না। এটুকুতে অনীহা ধরে গিয়েছে আমার প্রতি। সারা জীবন থাকলে নিশ্চয় বিরক্ত হয়ে যাবি। কৃতিকের কথায় অরু বারবার নাসূচক মাথা নাড়ায়, কিন্তু কৃতিকের জিদ কুণ্ডলি পাকিয়ে বেড়েই চলেছে। ও এটা কিছুতে মেনে নিতে পারছে না যে অরু ওর সাবজেক্ট রিজেক্ট করে অমিতের সাবজেক্টে পড়তে চাইছে। হাউ ডেয়ার শি! কৃতিক মেজাজ হারিয়ে অরুকে তৎক্ষণাৎ রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। কৃতিকের এমন হুটহাট রেগে যাওয়াতে এই মুহূর্তে অরু নিজেও বেশ বিরক্ত। তাই ওকে আর আগ বাড়িয়ে ডাকতে গেল না অরু। চুপচাপ হাঁটু সমান টি শার্টটাকে আর একটু টেনে টুনে নিচে নামিয়ে লম্বা চুলগুলো চূড়ো করে বাঁধতে বাঁধতে এগিয়ে গেল নিজের রুমের দিকে। আড়মোড়া ভেঙে অরু যখন ঘুম থেকে জাগে তখন সূর্য মাঝ আকাশে। জানালা গলিয়ে দুপুরবেলার তীর্যক সূর্যরশ্মি এসে শরীরে আছড়ে পড়তেই চোখ মুখ কুঁচকে গেল অরুর। সেই যে তখন কৃতিকের রুম থেকে ফিরে শুয়েছিল, তারপর কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে তা আর টের পায়নি অরু। যখন টের পেল তখন দুপুর গড়িয়ে বিকেল প্রায়। কৃতিক আশেপাশে কোথাও নেই, তবু কৃতিকের মাসি সুভাষটা চারিদিকে ভুরভুর করছে। কোথা থেকে ভেসে আসছে এই সুঘ্রাণ তার উৎস খুঁজতে গিয়েই অরুর খেয়াল হলো ও কৃতিকের টি শার্ট পরে আছে। পরক্ষণে নিজের শরীরের দিকে তাকিয়ে মুচকি হাসে অরু। কেন যেন এই টি শার্টটা পরে মনে হচ্ছে কৃতিক ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আর এই গন্ধটা ভাবতে ভাবতে গলার কাছ থেকে টি শার্টটা টেনে নাকে ছোঁয়ালো অরু। এটা বোধহয় আজকাল পড়েছে কৃতিক, ওই জন্য এত সুন্দর ম্যানলি সুঘ্রাণ বেরোচ্ছে। সিগারেট, আফটার শেভ, স্যান্ডেলউড পারফিউম, শুকিয়ে যাওয়া ঘাম সবটা মিলেমিশে এক অকৃত্রিম নেশাতুর প্রভাব বিস্তার করে অরুর মস্তিষ্কে নিউরনে নিউরনে। হৃদমাজারে কৃতিকের জন্য পাগলপাড়া অনুভূতির জোয়ার উগরে দিতে অরুর বোধ হয় এতটুকুই যথেষ্ট। অষ্টাদশীর প্রথম প্রেম বলে কথা, আবেগ তো টইটম্বুর হবেই। অরু এসব ভেবে ভেবে আর সময় নষ্ট করে না, কারণ কৃতিকের কথা ভাবতে বসলে ওর দিন পেরিয়ে রাত ঘনাবে, তবুও এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণ মাথায় আসবে না ওর। এমন ছন্ন ছাড়া বদমেজাজি মানুষকে কেউ ভালোবাসবে অরু ছাড়া? প্রকট গর্ববোধে মনে মনে নিজেই নিজের পিঠ চাপড়ালো অরু। তারপর জামা কাপড় পাল্টে নিচে গিয়ে যোগান দিতে বসলো দুপুরের খাবারের। বউকে রান্না করে নিজ হাতে খাওয়ানোর মতো হাজব্যান্ড ম্যাটেরিয়াল পুরুষ কৃতিক নয়। হয়তো নিজে অরুর সাথে জিদ দেখিয়ে না খেয়ে বসে বসে কাজ করছে। তাই অরুই দ্রুত হাত চালিয়ে ভাত ডাল রান্না করলো, ফ্রিজের লেফট ওভার তরকারিগুলো গরম করলো, আর সাথে কৃতিকের জন্য মিক্সড সালাদ বানালো। সব কিছু তৈরি করে অরু খাবার দাবার সব ডাইনিংয়ে সাজিয়ে নিচতলা থেকে টেলিফোন করলো কৃতিকের নাম্বারে। কৃতিক ফোন তুলে রুদ্ধ আওয়াজে বলল, কি চাই? অরু কিছুটা কপটতা অবলম্বন করে নাক টেনে ফুপিয়ে উঠে বলল, আমার হাত কেটে গিয়েছে, অনেক রক্ত পড়ছে, আপনি তাড়াতাড়ি নিচে আসুন। অরুর বলতে দেরি হলো, কৃতিকের ধর পড়িয়ে নিচে নেমে আসতে দেরি হলো না। এমনকি তাড়াহুড়োয় পায়ের স্লিপারটাও পরে নিও। খালি পায়ে দৌড়ে এসে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে কৃতিক উদ্বিগ্ন স্বরে বলে, কি হয়েছে বেবি, কোথায় লেগেছে? আমি ঠিক আছি, কোথাও লাগেনি। অরু মিটিমিটি হাসি আর কথাটা বোধগম্য হতেই কৃতিকের ম্লান হয়ে যাওয়া সুপ্ত রাগটা পুনরায় ভলভলিয়ে উঠে মস্তিষ্ক জুড়ে ও তৎক্ষণাৎ বাজপাখির ন্যায় ছোঁ মেরে অরুর গলাটা হালকা চেপে ধরে আগুন চোখে তাকিয়ে বলে, আমার সঙ্গে এ ধরনের মশকরা করার সাহস কোথায় পেলি তুই? তুই জানিস একটুর জন্য আমার হার্টবিট স্টপ হয়ে গিয়েছিল। আমি কয়েক সেকেন্ড আগেও এটা ভেবে দিশেহারা হয়ে যাচ্ছিলাম যে কতখানি কেটে গেল তোর, কাটা জায়গা থেকে ঠিক কতটা রক্ত ঝরছে।
আর তুই কিনা আমার সাথে এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে মশকরা করছিস? হাউ ডেয়ার ইউ অরু! অনেক সাহস বেড়ে গিয়েছে তোর। কৃতিকের বরফ কেটে ফেলার মতো ধারালো কথায় শুষ্ক ঢোক গিলল ওরও। কোনো মতে সাহস জুগিয়ে মিনমিনিয়ে বলল, খেতে ডাকলে তো জীবনেও আসতেন না, তাই এভাবে রেখেছি। ওরুর কথায় কৃতিক এবার আরও রেগে গেল। রাগে ফোঁস করে বলে উঠল, আমার দুর্বলতা নিয়ে টানাটানি করা বন্ধ কর অরু। আই হেট বিট্রে। কথা শেষ করতেই খাবার টেবিলে চোখ আটকে গেল কৃতিকের। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, অথচ ওরা দুজন আর একজনও কিছু খায়নি এখনো। অরু অভুক্ত সেটা মাথায় আসতে অরুর গলাটা ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেসিনে চলে যায় কৃতিক। অতপর অরুর ঘরমাক্ত মুখে পানির ঝাপটা দিয়ে নরম স্বরে বলে, আর কখনো এমন মস্করা করিস না হার্টবিট। আমাকে মানাতে তোর নিজেকে নিয়ে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। সময় হলে আমি নিজেই মেনে যাব। তোকে ছেড়ে কোথায় যাব আমি বল? তুই ছাড়া কেই বা আছে আমার? সেদিনের কথাগুলো ভেবে আরেক দফা দীর্ঘশ্বাস ছাড়ল ওরও। কৃতিক তখন কথা দিয়েছিল মেনে যাবে, আর রাগ করে থাকবে না। কিন্তু কিসের কি? এখনও অরুর সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না কৃতিক। যেটুকু বলে সেটাও ধমকের সুরে। সত্যি বলতে অরু শুধুমাত্র অনুকে নয়, কৃতিককেও মিস করছে। ওর ভালোবাসাগুলো মিস করছে। অর্ণব অরুর মলিন মুখের দিক থেকে চোখ সরিয়ে সায়রের দিকে চাইল। সায়রেরও একই হাল। কয়েক সেকেন্ড অন্তর অন্তর খালি ফুসফাস দীর্ঘশ্বাস ছাড়ছে ছেলেটা। অর্ণব পাকোড়া ভর্তি মুখে নিয়ে সায়রের দিকে ভ্রুক্ষেপ করে অস্পষ্ট আওয়াজে শোধালো, অরুণ না হয় অনুর জন্য মন খারাপ। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখন দু বোন দুই বাড়িতে। কিন্তু তোর কি হয়েছে? তোর ভারী নিঃশ্বাসের আওয়াজে তো উপরওয়ালারও মন গলে যাবে মনে হচ্ছে। অর্ণবের কথার পাছে সায়র বুক ভার করে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগে হুড়মুড় করে সদর দরজা ঠেলে অন্তর্মহলে প্রবেশ করে কৃতিক আর আজমেরি শেখ। ওদের পেছন পেছন প্রত্যয় এসেছে। তাদের সবার বেশভূষা আর হাতের ফাইলপত্র দেখে মনে হচ্ছে মাত্রই অফিস থেকে ফিরল তারা। তবে আজমেরি শেখ আর কৃতিক দুজনারই চোখ মুখ গম্ভীর হয়ে আছে। দুজনার তীক্ষ্ণ চোখ দেখে মনে হচ্ছে পারছে না দুজন দুজনকে কাঁচা গিলে খেতে। আর ওদের মধ্যে চাপা পড়ে প্রত্যয় অসহায়ের মতো শুধু এদিক ওদিক তাকাচ্ছে। ভেতরে প্রবেশ করে দুজন দুজনের চোখের দিকে কঠিন দৃষ্টিপাত করে দুজনে বড় বড় পা ফেলে দুই দিকে সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠে গেল তারা। নিজের মার স্বামীর এমন স্নায়ুযুদ্ধ দেখে অরু হকচকিয়ে ওঠে। সহসা দৌড়ে এসে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে প্রত্যয় ভাইয়া? সব ঠিক আছে তো? প্রত্যয় বিরক্তিতে চিড়বিড়িয়ে ওঠে। তেতো গলায় বলল, এই যে অরু, তোমার মা আর তোমার বরকে সামলাও। প্রতিদিন মিটিংয়ে তারা টেন্ডার নিয়ে একজন আরেকজনের পেছনে লেগেই থাকে। জামাই শাশুড়ি যদি একটু হলেই একজন আরেকজনের পেছনে লেগে যায়, তাহলে অন্য শেয়ার হোল্ডাররা কী করবে শুনি? মাঝখান থেকে আমি বেচারা সব কিছু সামলাতে সামলাতে টেনশনে ভর্তা হয়ে যাচ্ছি। এদের টেনশনে আমি যদি হার্ট অ্যাটাক করে ফেলি, তাহলে তোমার আবার কি হবে বলো তো? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সত্যিই তো, প্রত্যয় ভাইয়া এই বয়সে পটল তুললে আপার কি হবে? তার উপর আপা যদি শোনে প্রত্যয় ভাইয়ার মৃত্যুর পিছনে একমাত্র দায়ী তার ছোট বোনের একমাত্র স্বামী জায়ান কৃতিক চৌধুরী, তাহলে তো সব সম্পর্ক শেষ। কি ভাবছ? প্রত্যয়ের ডাকে ভ্রম কেটে গেল অরুর। ও তৎক্ষণাৎ সাবধানে প্রশ্ন ছুড়ে বলল, মায়ের কি হয়েছে? প্রত্যয় বলল, শেয়ার হোল্ডারদের দুটো টেন্ডারই কৃতিক ভাই পেয়েছে। নতুন জয়েন করে একই সাথে দুটো টেন্ডার পাওয়া মুখের কথা নয় অরু। অনেক খাটুনির কাজ। কৃতিক ভাই কষ্ট করেছে, দিনরাত খেটেছে, কিন্তু মা এটাকে পজিটিভলি নিচ্ছে না। টেন্ডারগুলো যাতে হাতছাড়া হয় সেজন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন মা, যা পরবর্তীতে কৃতিক ভাইয়ের কানেও চলে এসেছে। ওই জন্য আর কি। ওরকে আর খুলে বলতে হলো না, ও যা বোঝার বুঝে গিয়েছে। ব্যক্তিগত জিদ এখন কোম্পানির কাজকর্মে প্রকাশ পাচ্ছে। আজকাল এসবের জন্য অরুর নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হয়। কেন যে ভালোবাসতে গেল জায়ান কৃতিককে? আচ্ছা, অরু না ভালোবাসলে জায়ান কৃতিক কি ওকে ছেড়ে দিত? ভাবছে অরুর ভাবনার ছেদ ঘটে উপরতলা থেকে কৃতিকের ডাকে, বেবি, এক গ্লাস ঠান্ডা পানি। অরু উপরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আজ প্রায় 3 দিন পর কৃতিক আবারও ডাকছে অরুকে, যার ফলে বুকের ভেতরটাতে শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল ওর। একটু আগের সন্দেহ দোটানা সবকিছু মুহূর্তে হাওয়ায় উবে গেল। পাছে এসে জড়ো হলো একরাশ স্বস্তি আর ব্যাকুলতা।
কৃতিক ডাকছে, তার মানে রাগ পড়েছে। কথাটা ভেবে অরু আর অপেক্ষা করে না, পানি নিয়ে সোজা চলে যায় উপরের ঘরে। তবে রুমে সে কৃতিককে পায় না অরু। ওয়াশরুম থেকে পানির কলকল আওয়াজ বেরোচ্ছে, মনে হয় শাওয়ার নিচ্ছে কৃতিক। তাই বেডসাইড টেবিলে পানির গ্লাসটা রেখে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ও। সেই যে সন্ধ্যাবেলাতে একটুখানি চোখের দেখা হলো, তারপর আর কোনো খোঁজ নেই কৃতিকের। এখন মাঝরাত, মেঘের চাদরে ঢাকা পড়েছে শুল্কপক্ষের চাঁদ। বাড়িতে সবাই ঘুমিয়ে আছে। মাও সন্ধ্যাবেলাতে দরজায় খিল দিয়েছে। মামিরাও ঘুমাচ্ছে। এলিসা ক্যাথলিনও ঘুমে বিভোর। ঘুম নেই শুধু অরুর দু চোখে। ও কতক্ষণ পানি খাওয়ার চলে নিচে আসছে, তো কতক্ষণ করিডোরে উকিঝুঁকি দিচ্ছে। মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, এত রাতে কোথায় যেতে পারে মানুষটা? অবশেষে অরুর অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2:30 নাগাদ বাড়িতে ফেরে কৃতিক। কৃতিক ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাগ অভিমান সমস্তটা ভুলে গিয়ে এক ছুটে নিচে চলে আসে অরু। নিচে এসে কৃতিকের মুখোমুখি হয়ে দাঁড়াতেই কৃতিক শান্ত গলায় বলে, ঘুম আসনি? কোথায় গিয়েছিলেন আপনি? অরুর প্রশ্নে কৃতিক বাধ্য স্বামীর মতো জবাব দিল, বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে আনতে। কৃতিকের এহেন কথায় অরুর দুনিয়া দুলে উঠল। ও তৎক্ষণাৎ হিংস্র বাঘিনীর ন্যায় ঝাঁপিয়ে পড়ে দুহাতে কৃতিকের ডেনিম শার্টের কলারটা খামচে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, ঘরে বউ থাকা সত্ত্বেও একটা মেয়ে ভাগিয়ে আনতে লজ্জা করলো না আপনার? একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হয়েছে বলে আপনি এমন একটা কাজ করবেন? নাকি এখন আর আমাকে ভালো লাগে না? আমার মাঝে কি অনুপস্থিত যা ওই মেয়ের মধ্যে আছে? কেন করলেন এটা? জীবন দিয়ে দেব, তবু আপনার ভাগ আমি কাউকে দেব না। জায়ান কৃতিক শুধু আমার। কই সে হতচ্ছাড়ি? ওকে আজ আমি ঝাঁটা দিয়ে পিটিয়ে বিদায় করব। অরুর এসব কান্নাকাটি আর আহাজারিতে বিরক্ত হয়ে শেষমেশ ওকে একটা রাম ধমক দিল কৃতিক। জাস্ট স্টপ ইট অরু। সে তখন থেকে বলেই যাচ্ছিস। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা দিয়েছিস, কিভাবে বলবো আমি? কৃতিকের ধমকে কেঁপে উঠল ওরও। পরবর্তীতে দ্বিতীয় আর একটা কথাও মুখ থেকে বের করার সাহস দেখালো না আর। শুধু চুপচাপ মাথা নুইয়ে চোখের পানি ফেলছিল। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওরুকে মানানোর মতো করে বলল, আমি আমার জন্য মেয়ে ভাগাতে যাইনি বেবি। তাহলে? কৃতিকের আর কষ্ট করে ওর প্রশ্নের উত্তর দিতে হলো না। তার আগে ওর পেছনে উপস্থিত হলো আরও দুজন ব্যক্তি। অরু কৃতিকের থেকে একটুখানি সরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখতে পায় সায়র আর নীলিমা হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলিমার পরনে লাল টুকটুকে বিয়ের শাড়ি, চোখ দুটো অশ্রুসিক্ত। ওর লাল লাল চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে। অরু নীলিমার দিকে এগিয়ে গিয়ে হতবাক হয়ে বলল, কি হয়েছে নীলিমার? ওদের পরপরই অর্ণব আর এলিসা ভেতরে প্রবেশ করতে করতে হাসি মুখে বলল, বিয়ে হয়েছে আমাদের সায়রের সাথে। নীলিমা কেঁদে উঠল তৎক্ষণাৎ, আব্বাজান। সায়র হতবাক হয়ে ওর ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে বলল, এখনও আব্বাজান আব্বাজান করবে? পালিয়ে এসেছি তো আমরা। ওদের কারোর কথার আগামাথা বুঝতে না পেরে ওরও একই সাথে অনেকগুলো প্রশ্ন ছুড়ে বলে, এলিসাপু, তুমি না ঘরে ছিলে? আর নীলিমার তো আজ আকদ হওয়ার কথা ছিল, তাহলে সায়র ভাইয়া? ওর সকল প্রশ্নকে অগ্রাহ্য করে ওর হাতটা টেনে কৃতিক বলে, সব প্রশ্ন কাল করতে পারবি, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাছাড়া ওদেরকেও সকাল সকাল ইন্ডিয়ার ফ্লাইট ধরতে হবে, চল এবার। অরুর মাথাটা এমনিতেই ঘুরঘুর করছে, চোখের সামনে সব কিছু জটলা পাকিয়ে আছে। আর কৃতিক কিনা ঘুমাবে? এমন একটা ঘটনার পরে আদৌ ঘুম পায় কারো? আশ্চর্য। অরু তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল, আপনার ঘুম পেলে আপনি গিয়ে ঘুমান, আমাকে কেন টানছেন? কৃতিক চোয়াল শক্ত করে বলল, কেন টানছি বুঝতে পারছিস না? অরু নাক ফুলিয়ে তেড়া কণ্ঠে বলল, না বুঝতে পারছি না, বলুন। কৃতিক এদিক ওদিক তাকিয়ে বলল, উপরে চল বলছি। না, এখানেই বলুন। কৃতিক আর নিজেকে সংবরণ করতে পারল না। তখনই অরুকে কোলে তুলে নিয়ে উপরে যেতে যেতে সবার মধ্যে বলে উঠল, তোর জামার মধ্যে মুখ ঢুকিয়ে ঘুমাবো তাই। রুমের সামনে এসে কৃতিক দরজা খোলার উদ্দেশ্যে অরুকে কয়েক সেকেন্ডের জন্য কোল থেকে নামালে অরু সেই সুযোগে কৃতিকের হাতে জোরে কামড় মেরে দৌড়ে পালিয়ে যায়। কৃতিকও আজ পণ করে নিয়েছে, ও আজ আর অরুকে ছাড়বে না, কিছুতেই না। তাই কৃতিকও এবার চুপচাপ এগিয়ে যেতে লাগলো অরুর পিছু পিছু। অরু ছুটতে ছুটতে ছাদে চলে এসেছে।
কৃতিক নিশ্চয় এত রাতে ঘুম বাদ দিয়ে অরুকে তাড়া করে চাঁদে চলে আসবে না। সেই ভেবে স্বস্তির নিঃশ্বাস নিল ওরও। মাঝরাতে আকাশে চাঁদ নেই, আছে কেবলই ঝিরঝিরি মৃদু বাতাস, যে বাতাসে এলোমেলো হয়ে উঠছে অরুর এক হাঁটু রেশমের মতো লম্বা চুল। অরু খোলা আকাশের দিকে মুখ তুলে দুচোখ বন্ধ করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেই না চোখটা খুলল, অমনি কোথা থেকে যেন ছুটে এসে ঝড়ের গতিতে অরুকে চেপে ধরে ওর ঠোঁটের মাঝ বরাবর দাঁত বসিয়ে দিল কৃতিক। অকস্মাৎ তীব্র ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল অরু। তড়িৎ বেগে দুহাতে খামছে ধরল কৃতিকের শার্ট। একেবারে অরুর ঠোঁট থেকে কয়েক ফোঁটা রক্ত পান করে তবেই ওকে ছাড়ল কৃতিক। ছাড়া পেয়ে ইতোমধ্যে ফুলে ঢোল হয়ে যাওয়া ঠোঁটে হাত ছুঁয়ে অরু আতঙ্কিত স্বরে বলল, কি করেছেন এটা? রক্ত বেরোচ্ছে কেন? কৃতিক কপট হেসে বলল, কি ভেবেছিলি ছেড়ে দেব? অরু অভিমানী গলায় বলল, আপনি কখনো ছাড় দিয়েছেন আমাকে? সব সময় তো ব্যথা দিতে থাকেন। কথা শেষ করে অন্যদিকে ঘুরে চোখ মুছল অরু। কৃতিকর সংস্পর্শে এসে দাঁড়িয়ে অরুর খোলা চুলে চুমু খেয়ে ওর মাথার উপরে নিজের চিবুক ঠেকিয়ে শান্ত গলায় বলে, আর আদর করি না বুঝি? অরু জবাব দেয় না। কৃতিক অরুকে ঘুরিয়ে ওর দুগালে চুমু খেয়ে বলে, আমি মেরেছি, আবার আমি আদর করে দিচ্ছি। আর কোথায় কোথায় মেরেছিলাম বল? সব আদর আজ একসাথে পুষিয়ে দেব। অরু কৃতিকের সুঠাম বুকে ধাক্কা মেরে বলে, লাগবে না আপনার আদর, আমি কেউ নই আপনার, যান এখান থেকে। কৃতিক সামান্য ঝুঁকে গিয়ে অরুর নাকটা হালকা টেনে দিয়ে বলে, তুই ছাড়া কে আছে আমার? কৃতিকের কথা গায়ে না লাগিয়ে অরু পুনরায় পেছনে ঘুরে দাঁড়ালে কৃতিক পেছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরে নির্লিপ্ত গলায় বলে, তুই ছাড়া আমার কেউ নেই অরু, তুই ছাড়া আমার পৃথিবীটা মরীচিকার মতো। কোনো আলো নেই, কোনো রং নেই, কোনো সুঘ্রাণ নেই, আমার অরু নেই। আমার চোখে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতীক শুধুই তুই। আমি পৃথিবীতে শুধু একা বলেই হয়তো উপরওয়ালা তোর মাঝে আমার সমস্ত সুখ রেখে দিয়েছে, নয়তো তুই কেন বল? হার্টবিট, আজকে এত কথা তোকে কেন বলছি জানিস? কৃতিকের প্রশ্নে অরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, কারণ তুই আমার বেঁচে থাকার অঙ্গীকার অরু। তোকে আমি এভাবে সারা জীবন হৃদয়ের গহীনে আগলে রাখতে চাই। যখন ইচ্ছে হবে দুহাতে তুলে ধরবো, তারপর আবার সযত্নে লুকিয়ে রাখবো। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে আগলে রাখার দায়িত্ব শুধুই আমার। ইভেন আই উইল প্রোটেক্ট ইউ টিল মাই লাস্ট ব্রেথ বেবি, অ্যান্ড আই প্রমিস দ্যাট। তুই কেবল হৃদয় উজাড় করে আমাকে ভালোবাসবি, আমার জন্য পাগল থাকবি, যেমনটা আজকে হয়েছিলি। বাকি পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। আমার জীবনে তুই ছাড়া অন্য দ্বিতীয় নারী না কোনোদিন ছিল, আর না কোনোদিন আসবে। জায়ান কৃতিক, শুধুই তোর বেবি, শুধুই তোর। কৃতিকের কথা শেষ হতেই অরু আচমকে ঘুরে কৃতিকের গলা জড়িয়ে ধরে রিনঝিনে আওয়াজে বলে, আমি তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি, অকারণে ভালোবাসি। ভালোবাসায় এত কারণ লাগে না। তুমি আমার সেই লাগামহীন ভালোবাসা, যে ভালোবাসার গভীরতা আমি চাইলেও কোনোদিন উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃতিক নিজেদের অধর যুগলের মাঝে থাকা দূরত্বটুকু গুছিয়ে গভীর চুম্বনের তালে বলে, আই লাভ ইউ টু বেবি। ধীরে ধীরে কৃতিকের ভালোবাসার স্পর্শ গভীরতা লাভ করতেই অরু ছিটকে দূরে সরে যায়। কৃতিক দু কদম এগিয়ে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, কি হয়েছে, কাছে আয়। অরু কৃতিকের চোখে চোখ রেখে নাসূচক মাথা নাড়ালে কৃতিক আসল ঘটনা বুঝতে পেরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জিভ দিয়ে অথর ভিজিয়ে বলে, ইটস ওকে। মুখে বললেই তো হয়, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি মানুষ নই নাকি? এখনও পেট ব্যথা করছে? অরু এবারে চুপচাপ নাসূচক মাথা নাড়ালে কৃতিক ওর কপালে চুমু এঁকে দিয়ে বলে, ঠিক আছে, নিচে চল, অনেক রাত হয়েছে, আমাদের ঘুমানো প্রয়োজন। সকাল সকাল এয়ারপোর্টে এসেছে ওরা সবাই। নীলিমার আব্বাজান ওদের নাগাল পাওয়ার আগেই সায়রের বাড়ি দার্জিলিংয়ের উদ্দেশ্যে ইতোমধ্যে বেরিয়ে পড়েছে ওরা। ইমিগ্রেশন শেষ করে নীলিমার সায়র ভেতরে প্রবেশ করলে বাইরে থেকে দাঁড়িয়ে মুখটা মলিন করে অরু বলে, ইস, দার্জিলিং ভ্রমণে যাওয়া আমার ছোটবেলার শখ, অথচ নীলিমা কত সহজে চলে যাচ্ছে। কৃতিক পাশে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছিল। অরুর কথা শুনে মাথা তুলে কৃতিক শোধায়, যেতে চাস দার্জিলিংয়ে? অরু কোনো কিছু না ভেবে হাসূচক মাথা নাড়ালো। তৎক্ষণাৎ অরুর হাতটা ধরে কৃতিক ছট করে বলে ওঠে, চল তাহলে। অরু হতবিহ্বল কণ্ঠে বলে ওঠে, কি বলছেন? পাসপোর্ট নেই, টিকিট নেই, কিভাবে যাব?
সব আছে আমার কাছে। কৃতিক এক প্রকার ছুটছে ওর হাতটা ধরে। ওরও কৃতিকের সাথে দ্রুত পা ফেলে হাঁটতে হাঁটতে বলল, আর জামা কাপড়? কৃতিক বলল, যা যা লাগবে সব কিনে দেব, এখন দ্রুত চল, নইলে ফ্লাইট মিস হয়ে যাবে। ওরও এবার আর ঘাবড়ালো না। দু হাতে শক্ত করে কৃতিকের বলিষ্ঠ হাতটা ধরে সামনে এগিয়ে যেতে যেতে আবদারে সুরে বলে, আমার একটা হ্যাট চাই, আর একটা ক্যামেরাও। কৃতিক মৃদু হেসে ওরুর কপালে শব্দ করে চুমু খেয়ে বলে, অ্যাজ ইউর উইশ বেবি। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।